শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের অনেকের শরীরেই অনেক খাবার সহ্য হয় না, সেরকমই দুধ অনেকের কিন্তু সহ্য হয় না। অনেকের গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, ওনারা কিন্তু দুধ খাবেন না। বলা হয়ে থাকে দুধ কিন্তু যে শিশুর দাঁত ওঠেনি তাদের পক্ষেই উপযুক্ত। আজকে সেই প্রসঙ্গেই আমরা আলোচনা করব। অনেকে দুধটাকে নিরামিষ বলেন, কিন্তু বলা হচ্ছে দুধটা নিরামিষ খাদ্য নয়, এটা প্রাণীজ প্রোটিন। এই দুধ খেয়ে যাদের পেটে গ্যাস হয়, অ্যাসিড হয়, তাদের দুধের পরিবর্তে ছানা খাওয়া ভালো। তবে সর্বোত্তম হলো টক দই বা ঘোল খাওয়া। টক দই সেবনে ইউরিক অ্যাসিড হয় না, বরং ইউরিক অ্যাসিড নষ্ট হয়। আমাদের আগে একটা সামাজিক প্রথা ছিল, বাচ্চারা যখন পরীক্ষা দিতে যেত মায়েরা দইয়ের ফোঁটা পরিয়ে দিতেন। পরীক্ষা দেওয়ার আগে মায়েরা যে ছেলে মেয়েদের বাড়িতে পাতা দইয়ের ফোঁটা দেয়, ওটা আসলে দই খেতে হবে, আসলে উচিত ছিল দইটা খাওয়া। অভাবে ফোঁটা দিত, যে আজকে দই নেই, দইয়ের একটু ছাঁচ তোলা আছে বা একটু পড়ে আছে, তার অভাবে ফোঁটা দেওয়া হলো। কিন্তু নিয়ম ছিল পরীক্ষা দেওয়ার আগে দই খেয়ে পরীক্ষা দিতে যেতে হবে, কারণ দই খেলে পেট ঠান্ডা থাকে, আর পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবে। স্বামী পরমানন্দজি বলতেন, যাদের দুধ হজম হয় না তারা যেন দুধ না খায়, কারণ দুধ খেলে যে পরিমাণ শক্তি তাদের লাভ হয় তার দ্বিগুণ শক্তি শরীর থেকে বের হয়ে যায়। যে শিশুর দাঁত ওঠেনি তাদের পক্ষেই দুধ সেবন যথোপযুক্ত। দাঁত উঠে গেলে দাঁতের সঙ্গে দুধের সংস্পর্শে দেহে বিক্রিয়া সৃষ্টি হয়, আবার দাঁত পড়ে গেলে বৃদ্ধ বয়সে দুধ খাওয়া যায়। দুধের প্রসঙ্গেই স্বামী পরমানন্দজি বললেন, যারা মোষের দুধ খায় তারা খুব তামসিক ও মোটা বুদ্ধি সম্পন্ন হয়। মোষের দুধ কোনো দশকর্মার কাজে লাগে না। ভারতবর্ষের যেসব জাতি এই দুধ খায় তারা পেশিবহুল পালোয়ান, কিন্তু মোটা বুদ্ধি সম্পন্ন, যেমন হরিয়ানা, বিহার, পাঞ্জাব ইত্যাদির লোক। আর গরুর দুধ সাত্ত্বিক। এই গরুর দুধ দশকর্মে ব্যবহৃত হয়, পুজোয় লাগে। যেসব জায়গার লোক এই গরুর দুধ খায় তারা সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত ইত্যাদির লোক কিন্তু সাধারণত গরুর দুধ খেয়ে থাকে। অনেক মহাত্মা আছেন, সাধুসন্ত আছেন, যারা গোমাতার সেবা করেন, তারা কিন্তু অনেক সময় সেই গোমাতার দুগ্ধ পান করেন না, কারণ তাহলে নিষ্কাম সেবা হয় না। অনেকে গোমাতা নিষ্কাম সেবা করেন, অর্থাৎ দুধের লোভে আমি গোমাতা সেবা করছি তা নয়, তাই ওনারা গোমাতা থেকে কিছুই গ্রহণ করেন না, শুধু সেবা করার জন্য সেবা করেন। এইরকমও মহাত্মা আছে। আগে প্রায় প্রত্যেক বাড়িতে গোমাতা থাকতেন, আমাদের বাড়িতেও ছিল, কিন্তু নগরায়নের কুপ্রভাব আমাদের উপরও পড়েছে। এখন আর কোনো বাড়িতে গোমাতা নেই, গোমাতার সেবা হয় না। কিছু ঘোষপাড়া আছে, সেখানে কিছু গরু এখনও আছে, গোমাতা আছে, তবুও ওনারা গোমাতার সেবা করেন, কারণ ওটাই ওনাদের উপার্জনের উপায়। যদি গোয়ালা গোমাতার দুধ দেন, সেই দুধ কিন্তু আপনারা বাড়ির শিশু বা বৃদ্ধদের খাওয়াতে পারেন। কিন্তু বাজারে যে প্যাকেটজাত দুধটা পাওয়া যায়, সেটা কিন্তু বিভিন্ন প্রাণীর দুধ মিশিয়ে করা হয়। হয়তো লেখা থাকে পিওর কাউ মিল্ক, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর দুধ এক জায়গায় মিশিয়ে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ওর মধ্যে একটা সমতা এনে সেটা প্যাকেটজাত হয়ে কিন্তু বাজারে আসছে। সর্বোপরি একবার সদ্গুরু বলছিলেন, উনি যখন ডেয়ারি ফার্মের পাশ থেকে যাচ্ছিলেন, উনি শুনেছিলেন গোমাতাদের কান্নার আওয়াজ, চেঁচানোর আওয়াজ। কারণ কি হয়, যেসব ইন্ডাস্ট্রি থাকে ওখানে গোমাতাদের রাখা হয় এবং গোমাতাদের বাট থেকে মেশিনের মাধ্যমে দুধ সাকশন করা হয়। এতে ওনাদের খুব কষ্ট হয়, তাতে ওনারা চেঁচায়, খুব ব্যথা হয়। সেই চিৎকার শুনানো খুব কষ্ট পেয়েছিলেন। উনি তখন বললেন, এই যে দুধ উৎপাদন হচ্ছে, এ দুধ নয়, এটা বিষ,
এটা বিষাক্ত। যখন কোনো প্রাণীর থেকে জোর করে কষ্ট দিয়ে কিছু টেনে নেওয়া হচ্ছে, তখন সে কিন্তু তার পিওর ফর্মটা দিচ্ছে না, তার মধ্যে বিষ মিশ্রিত হয়ে আসছে এবং সেটাই মানুষ গ্রহণ করছে। হয়তো এই বিষের সাথে সাথে মানুষ মারা যাবে না, কিন্তু এর উপকারের থেকে ক্ষতির সম্ভাবনাটাই বেশি হচ্ছে। পিওর দুধ পাওয়া যাচ্ছে না। কিন্তু যে গোয়ালা গোমাতার যত্ন করে, গোমাতা আনন্দে যাকে দুধ দেয়, সেই দুধ সবথেকে খাঁটি দুধ। এখন আমরা সাধারণ মানুষ ওই দুধ পাবো কোথায়, বা বুঝবো কী করে কোন গোয়ালার কাছে ওই রকম গরু আছে যে গরুর সত্যি সত্যি সেবা করে সেই দুধ দিচ্ছেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে গোয়ালারাও বাইরে থেকে দুধ ইম্পোর্ট করছেন, কারণ হয়তো ওনাদের পূর্বপুরুষের যে কাস্টমার তারা রয়ে গেছেন, কিন্তু নিজেদের সময় নেই গোমাতা পালনের, তার বাইরে থেকে দুধ ইম্পোর্ট করে সেগুলি মিশিয়ে চালাচ্ছেন। সমাজের পরিস্থিতি আমরা এমনই করে দিয়েছি। দক্ষিণ ভারতে যখন আমি সদ্গুরুর আশ্রমে ছিলাম, তখন ওখানকার নিয়ম শৃঙ্খলা পরিবেশ দেখে মনে হতো মানুষ চাইলেই কিন্তু জগৎকে এইভাবে সাজাতে পারে এবং তাতে মানুষ চির আনন্দে থাকবে। এবং সব কিছুই আছে, চাষাবাদ চলছে, গরু বাছুর পালন হচ্ছে এবং বিশাল আকারে, এবং সব কিছু সিস্টেমেটিক্যালি হচ্ছে। ওখানে টেকনোলজিও আছে, আবার চাষাবাদও আছে, সব কিছুর একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। কোনো কিছু যেন কোনো কিছুর বিরোধ নয়। আর আমরা সব কিছুর সাথে সব কিছুর একটা বিরোধ করে সমাজকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে চলে এসেছি। ওখানে যারা কাজ করেন তারা আনন্দের সহিত কাজ করেন, আর এখানকার লোক কাজ করতে চায় না, অফিস যেতে চায় না, কিন্তু মাইনে চায়। আর ওখানে মাইনে না দিলেও সে কাজ করবে, কারণ সে জানে এই কাজটা করে মানুষের সেবা হচ্ছে। অর্থাৎ সহযোগিতার মনোভাব। সমাজে এখন প্রতিযোগিতা ঢুকে গেছে। স্কুল কলেজ থেকে শুরু হয়, বাড়ি থেকেই শুরু হয়, তারপর স্কুল কলেজে, তারপরে চাকরি ক্ষেত্রে, তারপরে একদম মৃত্যু পর্যন্ত প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। আর আশ্রমিক পরিবেশে কী হয়? সহযোগিতা সহযোগিতা সহযোগিতা। এই সহযোগিতার ভাবের জন্যই সেটি যেন স্বর্গ হয়ে ওঠে। আর আমাদের এই প্রতিযোগিতা ভাবের জন্যই একে অপরের শত্রু হয়ে ওঠে এবং সমাজটাকে নষ্ট করে। আর এই প্রতিযোগিতার জন্যই আমরা আমাদের ক্ষতিই করছি, চরম ক্ষতি করছি, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছি, ইন্ডাস্ট্রির ক্ষতি করছি, দুধে ভেজাল সেখান থেকেই। আগের আলোচনাতে আমরা বলেছিলাম ওষুধ খেতে হবে না, খাদ্য ঠিক করুন। আর আজকের আলোচনার সার কথা হচ্ছে খাদ্য ঠিক করতে হলে নিজের মন ঠিক করুন, সহযোগিতার ভাব আনুন। প্রত্যেকে যে যে সেক্টরে কাজ করছেন সেখানে দেখুন যে আমি যে অন্যায়টা করছি এতে সমাজের কতটা ক্ষতি হচ্ছে। কেউ দুধে ভেজাল মেশাচ্ছেন, সে ভাবুন যে এই দুধ তো আমার ছেলেমেয়েও খাবে একদিন। আমি যে এই প্রথাকে চালিয়ে নিয়ে যাচ্ছি অন্যায়ভাবে, যদি সব কিছু ন্যায়ভাবে করি আমরা যে যে সেক্টরে আছি, তাহলে সব কিছুই কিন্তু সুন্দর হয়। মানুষের মনে উদ্বিগ্নতা আসে না, রোগ ভোগ কমে যায়, সমাজ একটা সুন্দর আকৃতি ধারণ করে। কিন্তু না, আমরা অন্যায় করব এবং সেখান থেকে দুটো পয়সা বেশি লাভের জন্য আমরা চেষ্টা করব, আর দেখা যায় সেই দুটো পয়সার জন্যই আপনার 4টে পয়সা বেরিয়ে যায়, ডবল পয়সা বেরিয়ে যায়। অসৎভাবে সমাজের ক্ষতি করে যদি আপনি 1 টাকাও ইনকাম করেন, তার এগেনস্টে আপনার 100 টাকা বেরিয়ে যেতে পারে এবং যায়। আর আপনি যদি পরিশ্রম করে সৎভাবে অল্প কিছু উপার্জন করেন, সেটাও আপনার কাছে অনেক বড় আকার ধারণ করবেই করবে। আর এটা আমি প্রত্যক্ষ করেছি, ওই জন্যই বলছি। অসৎ পথে যারা উপার্জন করে প্রচুর বড়লোক হয়েছেন, দেখতে তো বড়লোক লাগে, কিন্তু তাদের যে কি হাল হয় আপনারা লক্ষ্য করে দেখবেন। অসৎ উপায়ে উপার্জনের টাকা নয় ডাক্তারের পিছনে যাবে, নয় কোর্টে উকিলদের পিছনে যাবে, নয় বিভিন্নভাবে বেরিয়ে যাবে, নয় দেখা যাবে সেই বাড়িতেই এমন একটি সন্তান জন্মগ্রহণ করল যে বাবার টাকা একদম দুহাতে ওড়াচ্ছে। তার পরের জেনারেশন কিছুদিন পর দেখা যাবে তাদের বংশই লোপ পাচ্ছে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। বড়লোক হওয়ার প্রয়োজন নেই, মানুষ প্রতিযোগিতা নেমে গেছে বড়লোক হওয়ার। বরং অল্প উপার্জন করুন, সৎপথে করুন, সৎপথে থাকুন, আনন্দে থাকুন,
ওতেই আপনার জীবন কেটে যাবে এবং জীবনের শেষে আপনি একটি আনন্দের নিঃশ্বাস নিতে পারবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।